তাহলে আপনি নিচের এই ইটগুলোতে পড়ে গেলে গুরুতরভাবে আহত হবেন। এখানে আসলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু জায়গাটা পরিত্যক্ত, এখানে কোনো পোকামাকড় থাকতে পারে। এখানেও দেখতে পাচ্ছি ভিতরে একটা গুহা রয়েছে। আমি এখন গুহায় আছি, এখান থেকে আমাকে জাম্প করে নামতে হবে। এখন আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি, হয়তো বা এখান দিয়ে একটা সময় রাজা রানীরা হাঁটাচলা করতো। এই হচ্ছে সেই পুরাতন ফাঁসির মঞ্চ। এইখানে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসলাম নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি দিনাজপুর জেলার রাজবাড়িতে। এটা হচ্ছে দিনাজপুর জেলার রাজা রামনাথের রাজবাড়ি। এখন আমি বাসা থেকে বের হচ্ছি। দিনাজপুর জেলা শহর থেকে খুব বেশি একটা দূরে না হওয়ার জন্য আপনি একটি অটোরিকশা নিয়ে খুব সহজেই রাজবাড়িতে চলে যেতে পারবেন। আর আমরা কিছুক্ষণের ভিতরেই অটো নিয়ে চলে আসলাম সেই রাজবাড়িতে। এখন আমি রাজবাড়ির গেটের সামনে রয়েছি। এটা হচ্ছে রাজবাড়ির প্রথম গেট। এইটার ভিতরে ঢুকলে আরো একটি গেট রয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় নাম্বার গেট। এই গেটের উপরে একটা সিংহ দেখতে পাচ্ছি আমরা, আর এই গেটের ভিতরেই এখন আমরা ঢুকবো। এই গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে তাকালে আপনি একটি গেট দেখতে পারবেন এবং বাম দিকে তাকালে একটি মন্দির দেখতে পারবেন, যেটা হচ্ছে রাজবাড়ি মন্দির। মন্দিরটি অনেক পুরাতন হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত মন্দিরটির কার্যকলাপ চালু আছে। এখানে হিন্দু ধর্মের লোকেরা এসেছে পূজা করতে। আর আমি এখন যাচ্ছি সেই তৃতীয় নাম্বার গেটে। এই গেট দিয়ে গেলে রাজবাড়ির উঠোনে প্রবেশ করতে পারবো। এই হচ্ছে রাজবাড়ির উঠোন। এখান থেকে সরাসরি ভিতর দিয়ে চতুর্থ নাম্বার গেট দিয়ে আমরা যেতে পারবো রাজবাড়ির ভিতরে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে আটকানো আছে, তাই এখান দিয়ে যাওয়া যাবে না। আমরা বিকল্প পথ দিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা রাজবাড়ির উঠান থেকে ফিরে আসলাম এবং অন্য একটি রাস্তা দিয়ে আমরা সেই রাজবাড়ির ভিতরে এখন যাব। মাত্র 2 মিনিট হাঁটলে এই বিকল্প সেই রাস্তাটি দিয়ে খুব সহজেই রাজবাড়িতে চলে আসা যায়। আর আমি এখন সেই জায়গাটিতেই চলে এসেছি। আমরা এখন দিনাজপুরে সেই রাজবাড়ির সামনে রয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ধ্বংসাবশেষ, যেটা হচ্ছে রামনাথ রায়ের সেই রাজভবন, রাজ বিল্ডিং। এখন আমরা এটার ভিতরে যাব। এটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এবং এটার পুরনো যে ইতিহাস আছে এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরে আসছি, হচ্ছে সেই জায়গা। ফুল ভিউটা একবার দেখেন। অনেকগুলো কক্ষ রয়েছে এখানে। এখন পর্যন্ত ইটগুলো অক্ষত অবস্থায় রয়েছে। তাহলে একবার ভেবে দেখেন সেই সময়কার যে কনস্ট্রাকশন ছিল, সেই সময়কার যে বিল্ডিং নির্মাতারা ছিল, তারা কতটা সুন্দরভাবে কতটা সঠিকভাবে কাজগুলো করেছিল, যার কারণে কয়েকশো বছর পরেও এখন পর্যন্ত একদম অক্ষত অবস্থায় আছে, বিল্ডিং গুলো ধসে পড়েনি। আমি এখন রাজপ্রাসাদের ভিতরে আছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন ইট সিমেন্ট এবং লোহার সংমিশ্রণে ভবনগুলো তৈরি করা হয়েছিল এবং নকশাগুলো এখন পর্যন্ত স্পষ্টভাবে রয়েছে। শত শত বছর পরেও নকশাগুলো নষ্ট হয়নি। যেহেতু এখন এটা একদম মাটির সাথে মিশে গেছে, তাই আমরা 2 তলাতে সহজেই উঠতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে খুবই রিস্কি একটা জায়গা। এখান দিয়ে খুব সাবধানে যেতে হচ্ছে আমাদেরকে, কারণ এখান থেকে পড়ে গেলে গুরুতরভাবে আহত হতে পারি। দেখতে পাচ্ছেন খুবই প্রাচীন একটি বিল্ডিং। আমি আমার পিছনের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই আমলের নকশাগুলো এখন পর্যন্ত একদম অক্ষত অবস্থায় রয়েছে। একদম কত সুন্দর নকশা, হাতে করা নকশাগুলো একদম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। কত বছর আগের সেই নকশাগুলো এখন রয়েছে। এখন আমি এখান থেকে সরে যাচ্ছি, অন্য একটা জায়গায় যাচ্ছি। দেখি অন্য যে একটা জায়গায় যাওয়া যাচ্ছে কিনা। খুবই রিস্কি একটা জায়গা, দেখতেই পাচ্ছেন ভেঙে আছে একদম। তো এইখান থেকে আমি এখন ওই পাশে যাব, ওই পাশ থেকে আমি ওই পাশে যাব। এখানে খুবই সাবধানতার সাথে যেতে হবে, কারণ এখান থেকে যদি পা পিছলে পড়ে যান তাহলে আপনি নিচের এই ইটগুলোতে পড়ে গেলে গুরুতরভাবে আহত হবেন। তো এই বিষয়টা সাবধানে মাথায় রেখে এখান থেকে হাঁটতে হবে। এখন আমি এখান থেকে এদিক দিয়ে যাচ্ছি। এইখানে একটি গুহা দেখতে পাচ্ছি। মূলত এটা গুহা না, এটা হচ্ছে দেয়াল ছিল, ভেঙে গেছে। এটার ভিতর দিয়ে আমি
ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করব, দেখি ভিতরে গিয়ে দেখি কিছু দেখতে পাই কিনা। এইখানে আসলাম, দেখতে পাচ্ছেন আমি এখন গুহায় আছি। এখান থেকে আমাকে জাম্প করে নামতে হবে। এখান থেকে নামার পর দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন দ্বিতীয় তলায় আছি, আর এই হচ্ছে প্রথম তলা। যেহেতু এটা ধসে গিয়ে মাটিতে তলিয়ে গেছে, যার জন্য খুব সহজে ওঠা যাচ্ছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে সিঁড়ি রয়েছে, আমার পিছনে এই যে সিঁড়ি রয়েছে। চাইলে কিন্তু এই সিঁড়ি দিয়েও আসতে পারতাম, কিন্তু সিঁড়ি ছাড়াই এখন দ্বিতীয় তলায় উঠা যাচ্ছে একদম ভেঙে যাওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কক্ষ রয়েছে, এগুলো কি কাজে ছিল বা কি করতো এটা সঠিক বলতে পারছি না। এবার এইখানেও দেখতে পাচ্ছি ভিতরে একটা গুহা রয়েছে। তো এখানে কোনো পশু টশু থাকতে পারে বা কোনো ধরনের সাপ টাপও থাকতে পারে, এই ভয়ে আমি ওইদিকে যাব না। এখানে আমি আমার একটা ছোট ফ্রেন্ড পেয়েছি। দিকে আসো, টাটা দাও, টাটা দাও, বলো চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। বলতে অনেক কষ্ট হয়েছে। তোমার নাম কি? আমার নাম আলিফ। তোমার নাম আলিফ? তুমি এইখানে খেলাধুলা করো? হ্যাঁ, অনেকজন আছে এখানে। অনেকজন আছে? এই যে পাশে। ও আচ্ছা আচ্ছা। এখানে আসলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু জায়গাটা পরিত্যক্ত, এখানে কোনো পোকামাকড় থাকতে পারে। তো আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, যেন কোনো ধরনের বিপদে যেন আপনার না পড়তে হয়। এখন আমি যেই জায়গা দিয়ে যাচ্ছি, হয়তো বা এখান দিয়ে একটা সময় রাজা রানীরা হাঁটাচলা করত, কিন্তু শত শত বছর পরে এখানে একদম পরিত্যক্ত অবস্থা হয়ে আছে। দেখতেই পাচ্ছেন এটা একটা সুড়ঙ্গ। এখান দিয়ে হয়তো আবার ছোট ছোট দরজা ছিল, এখন একদম ভেঙে গিয়েছে। আবার আমার ওই পাশেও কিন্তু হচ্ছে একটু অংশ। এখন আমি ওই দিকটায় যাব। এত বছর হয়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছেন ইটগুলো একদম অক্ষত অবস্থায় রয়েছে। তখনকার কারিগররা খুব যত্ন সহকারে এই বিল্ডিং গুলো বানিয়েছিল। এখন আমরা এখান থেকে বের হচ্ছি, সামনে আর একটা অংশ আছে, এখন আমি অংশে যাচ্ছি। একদমই ভয়ঙ্কর একটা জায়গা, দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসবাস করে। আবার এই পাশে হচ্ছে পুকুর, যেখানে রানী গোসল করত। এই হচ্ছে সেই পুকুরটা। এই পুকুরটিতে রানী গোসল করার জন্য এই পুকুরটির নামকরণ করা হয়েছিল রানী পুকুর। এখন আমি যেখানে যাচ্ছি এইটা হচ্ছে ফাঁসির মঞ্চ। পুকুরের পাশেই ফাঁসির মঞ্চ। এখানে যারা অপরাধী ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হতো। দেখতে পাচ্ছেন একদম জঙ্গল হয়ে আছে, পরিত্যক্ত একটা জায়গা। এই হচ্ছে সেই পুরাতন ফাঁসির মঞ্চ। এইখানে অপরাধীদের ফাঁসি দেওয়া হতো। কিছুক্ষণ আগে আমরা এদিক দিয়ে গেছি, এখন আবার ফিরে আসছি। এখানে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এখান থেকে পা পিছলে পড়ে গেলে গুরুতরভাবে আহত হতে পারেন। এখন আবার এদিক থেকে নামছি, দেখতে পাচ্ছেন এটার ভিতর দিয়ে এখন আমাদেরকে যেতে হবে। একদম ছোট বসে বসে যেতে হচ্ছে আমাদের। এই তো বের হয়ে গেছি। এই হচ্ছে সেই ছোট ছোট কক্ষগুলো। দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ এটি স্থাপন করেন। আবার অনেকের মত পঞ্চদশ শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহের শাসনামলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থপতি। রাজা দিনরাজ ঘোষ গৌরেশ্বর গণেশারায়ণের অন্যতম কর্মচারী, আর তিনি ছিলেন উত্তর রাজ্যের কুলীন কায়স্থ। রাজা দিনরাজের নাম থেকেই রাজ্যের নাম হয় দিনরাজপুর, যা বারেন্দ্র বঙ্গীয় উপভাষায় পরবর্তিত হয়ে দিনাজপুর নাম ধারণ করে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে শ্রীমন্ত দত্ত চৌধুরী দিনাজপুরের জমিদার হন।
কিন্তু শ্রীমন্ত দত্ত চৌধুরীর ছেলে অকাল মৃত্যুর পর ভাগ্নে সুখদেব ঘোষ তার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হন। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ রায়ের শাসনকালে রাজ্যের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। মাত্র 40 বছরের শাসনকালে দিনাজপুর রাজ্য বাংলার প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 1733 খ্রিস্টাব্দে বিহার প্রদেশ বাংলার নবাবের সঙ্গে যুক্ত হয়েছিল। এই সময় সুজাউদ্দিন ঢাকায় এবং বিহার ও উড়িষ্যা শাসনের জন্য আরো 2 জন নায়েব নাজিম নিযুক্ত করেছিলেন। রাজা রামনাথের ক্ষমতা ও ঐশ্বর্য নবাব সুজাউদ্দিন অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন। রাজা রামনাথ প্রায় 42 বৎসর দিনাজপুরের মহারাজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার শাসনামলে বাংলায় বর্গীদের আক্রমণ, বর্গীদের ভয়ে লোকেরা ভাগীরথীর পূর্ব দিকে পালিয়ে যেতে লাগলো। 1742 খ্রিস্টাব্দ থেকে 1751 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বছর বর্গীরা বাংলায় এসে গ্রাম ও নগর আক্রমণ করে লুণ্ঠন, ধর্ষণ, অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছিল বাংলার মানুষের উপর। আর বরেন্দ্রভূমিতে বর্গী আক্রমণ সফলভাবে প্রতিহত করেন দিনাজপুরের রাজা রামনাথ রায়। তিনি রাজ্যের সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষার জন্য 10টি কামান নিযুক্ত করেছিলেন বলে কথিত রয়েছে। রাজবাড়ি থেকে মাত্র 5 মিনিট হেঁটে গেলেই সামনেই রয়েছে একটি দিঘি, যেটা সুখসাগর নামে পরিচিত। এখন আমি আসলাম সুখসাগরে। আমাদের হচ্ছে সেই রাজপ্রাসাদ থেকে 100 মিটার হাঁটলেই সুখসাগর। খুব বেশি দূরে না হওয়ার কারণে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসলাম সুখসাগরে। এই সুখসাগরটা হচ্ছে একটা দিঘি, মূলত এটা মানব সৃষ্ট একটি দিঘি। তখনকার প্রয়োজনে এই দিঘিটা খনন করা হয়েছিল, যেটার নামকরণ করা হয়েছিল সুখসাগর। চারদিকে শাল ও আকাশমণি বাগান আর দৃষ্টিনন্দন পরিবেশ, যেন শহরের ব্যস্তময় জীবনে একটু শান্তির সুবাতাস বয়ে দেয়। আমরা এখন সুখসাগর থেকে বিদায় নিচ্ছি। এখানে হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগলো। এবং এখানের যে সুন্দর পরিবেশটা, সুন্দর মুক্ত হাওয়া, একদম বিশুদ্ধ অক্সিজেন। তো ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।